কর্মক্ষেত্রে নারী আর নেতৃত্ব এই দুটো শব্দ শুনলেই একটা বইয়ের নাম কিন্তু প্রায় অবধারিতভাবে মাথায় চলে আসে শেরিল স্যান্ডবার্গের লিন ইন ২০১৩ সালে বেরোনোর পর থেকে বইটা একদিকে যেমন এনর্মাস প্রশংসা পেয়েছে তেমনি অনেক বিতর্কেরও জন্ম দিয়েছে। আজকে আমাদের হাতে বইটার একটা চমৎকার সারসংক্ষেপ আছে, আর সেটার উপর ভিত্তি করেই আমরা গভীরে ডুব দেব। আমাদের লক্ষ্য শুধু বইটার মূল কথাগুলো জানা নয়, বরং এটা বোঝা যে প্রায় ১ দশক পরেও এই আলোচনাটা কেন এত জরুরি। ঠিক, আর এই আলোচনাটা জরুরি কারণ লিন ইন আসলে শুধু নারীদের জন্য লেখা একটা সেলফ হেল্প গাইড নয়, এটাকে বরং কর্পোরেট সংস্কৃতির একটা এক্সরের মতো দেখা যেতে পারে। শেরিল স্যান্ডবার্গ মানে ফেসবুকের তৎকালীন সিইও তার নিজের অভিজ্ঞতা আর প্রচুর গবেষণার আলোকে দেখানোর চেষ্টা করেছেন যে সমস্যাটা শুধু বাইরের বৈষম্য বা গ্লাস সিলিংয়ে নয়, অনেক অদৃশ্য বাধা আমাদের ভেতরেও তৈরি হয়ে আছে। আজকে আমরা সেই ভেতরের আর বাইরের বাধাগুলোর সংযোগটা বোঝার চেষ্টা করব। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন একদম শিরোনাম দিয়েই শুরু করি। এই যে লিন ইন, বাংলায় বললে হয়তো দাঁড়ায় ঝুঁকে পড়া বা এগিয়ে আসা। এই শব্দটা দিয়ে স্যান্ডবার্গ ঠিক কী বোঝাতে চেয়েছেন? সারসংক্ষিপ্ত বলছে এর মানে হলো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া, ঝুঁকি নেওয়া, নিজের মতামত প্রকাশ করা। কিন্তু এটা কি শুধুই আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হও ধরনের কোনো পরামর্শ? এর চেয়ে বিষয়টা আরও গভীর। ব্যাপারটা অনেকটা ধরুন ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকার মতো। আপনি হয়তো সব শুনছেন, লেকচার ফলো করছেন, কিন্তু আলোচনায় আপনার কোনো প্রভাব নেই। স্যান্ডবার্গ বলছেন লাস্ট বেঞ্চ ছেড়ে একেবারে সামনের সারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে বসতে হবে। শুধু শোনা নয়, বলা এবং সিদ্ধান্তে ভাগ নেওয়াটা জরুরি। তিনি একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। অনেক সময় নারীরা সুযোগ পেলেও নিজেদেরকে গুটিয়ে রাখেন। লিন ইন হল এই গুটিয়ে রাখার প্রবণতার ঠিক উল্টোটা। সক্রিয়ভাবে নিজের জায়গাটা চেয়ে নেওয়া, নিজের কণ্ঠস্বর ব্যবহার করা, এটা একটা মানসিকতার বদল। এই মানসিকতার বদলের কথা তখন এলো, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই গুটিয়ে রাখার প্রবণতাটা তৈরি হয় কেন? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। স্যান্ডবার্গ তো বেশ কিছু বাধার কথা বলেছেন। আমাদের সোর্সে লিঙ্গভিত্তিক বৈষম্য বা সামাজিক প্রত্যাশার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে মারাত্মক মনে হয়েছে সেটা হলো কনফিডেন্স গ্যাপ বা আত্মবিশ্বাসের ঘাটতির ধারণাটা। একদম। আর এই বিষয়টা স্যান্ডবার্গ শুধু ধারণা হিসাবে বলেননি, ডেটা দিয়ে প্রমাণ করেছেন। তিনি হিউলেট প্যাকার্ডের একটা অভ্যন্তরীণ গবেষণার কথা বলেন, যা পরে বহুবার কোট করা হয়েছে। সেখানে দেখা গেছে পুরুষরা একটা চাকরির পদের জন্য আবেদন করে যখন তারা পদের 60% যোগ্যতা পূরণ করে, আর অন্যদিকে নারীরা তারা 100% যোগ্যতা না মেলা পর্যন্ত আবেদনই করতে চায় না। এই একটা তথ্যই কিন্তু কনফিডেন্স গ্যাপ ব্যাপারটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটা তো অবিশ্বাস্য একটা পরিসংখ্যান। তার একই যোগ্যতা নিয়েও একজন নারী ভাবছেন আমি এখনো প্রস্তুত নই, আর একজন পুরুষ ভাবছেন আমি এটা পারবো। কিন্তু কেন এই তফাৎ? এর পেছনে আমাদের সামাজিকীকরণ বা যাকে বলে সোশ্যাল কন্ডিশনিং, সেটার একটা বড় ভূমিকা আছে। ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় সাহসী হতে, নেতৃত্ব দিতে। অন্যদিকে মেয়েদেরকে শেখানো হয় বিনয়ী হতে, সবার কথা শুনতে। ফলে কর্মক্ষেত্রে যখন একজন পুরুষ নিজের মতামত জোর দিয়ে বলেন, সেটাকে নেতৃত্ব হিসেবে দেখা হয়। কিন্তু একজন নারী ঠিক একই কাজ করলে অনেক সময় তাকে টু অ্যাগ্রেসিভ বা বসি বলে ট্যাগ দেওয়া হয়। এই সামাজিক চাপের ভয়েও অনেকে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তারা বেতন বা পদোন্নতির জন্য দর কষাকষি করতে ভয় পান, কারণ তারা সংঘাত এড়াতে চান। এই দ্বিধাটাই একটা অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এই ভেতরের আর বাইরের বাধাগুলো ভাঙার উপায় কি? স্যান্ডবার্গ তো বেশ কিছু নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। প্রথমটা তো খুবই সরাসরি, নিজের ওপর বিশ্বাস রাখা। এটা তো ওই কনফিডেন্স গ্যাপের সরাসরি সমাধান। কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাসটা আসবে কোথা থেকে? স্যান্ডবার্গ বলছেন এটা অনেকটা পেশি তৈরির মতো, চর্চা করতে হয়। তিনি ইম্পোস্টার সিনড্রোমের কথা বলেছেন, যেখানে সফল মানুষরাও নিজেদেরকে অযোগ্য বা প্রতারক মনে করে। তিনি নিজেও এই সিনড্রোমে ভুগেছেন। তার পরামর্শ হল নিজের অর্জনগুলোকে স্বীকার করতে শেখা। যখনই মনে হবে আমি এটা পারব না, তখন নিজেকে মনে করানো যে অতীতেও এমন চ্যালেঞ্জ সফলভাবে পার করা হয়েছে। আর দ্বিতীয়ত, ফেক ইট টিল ইউ মেক ইট,
বা পারার ভান করতে করতে সত্যি সত্যি পেরে যাওয়া। আত্মবিশ্বাসের ভান করতে করতে একসময় সেটা সত্যিকারের আত্মবিশ্বাসে পরিণত হয়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এর পরের পরামর্শটা আমার খুব শক্তিশালী মনে হয়। আলোচনার টেবিলে নিজের আসন গ্রহণ করা বা টেকিং আ সিট অ্যাট দ্য টেবল। এটা তো শুধু একটা চেয়ারে বসার ব্যাপার নয়, তাই না? এর প্রতীকী অর্থটা কি? একদমই নয়। এর প্রতীকী অর্থ বিশাল। টেবিলে বসা মানে শুধু শারীরিকভাবে উপস্থিত থাকা নয়, মানসিকভাবেও জায়গার দাবিদার হওয়া। স্যান্ডবার্গ তার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, তিনি অনেক মিটিংয়ে দেখেছেন নারীরা প্রায় মূল টেবিল ছেড়ে ঘরের কোনায় বা পেছনের দিকে চেয়ারে বসেন। এর মাধ্যমে তারা আনজানেইতে একটা বার্তা দেন যে তারা আলোচনার মূল অংশ নন, কেবল একজন পর্যবেক্ষক। টেবিলে নিজের জায়গা করে নেওয়ার মানে হল এটা প্রতিষ্ঠা করা যে আপনার মতামতও সমান গুরুত্বপূর্ণ এবং আপনি আলোচনার একজন অপরিহার্য অংশ। এটা নিজের গুরুত্বকে প্রতিষ্ঠা করার প্রথম ধাপ। এই পয়েন্টটার সাথে পরের পরামর্শটা খুব ভালোভাবে মিলে যায়। বিদায় বলার আগেই নিজেকে গুটিয়ে না নেওয়া বা নট লিভিং বিফোর ইউ লিভ। এই ধারণাটা একটু জটিল, তাই না? এটা একটু ভেঙে বললে ভালো হয়। হ্যাঁ, এটা খুবই বাস্তবসম্মত একটা পর্যবেক্ষণ। স্যান্ডবার্গ বলছেন, অনেক নারী ভবিষ্যতের পারিবারিক জীবনের কথা ভেবে, যেমন ধরুন বিয়ে বা সন্তান নেওয়ার পরিকল্পনা করে অনেক আগে থেকেই ক্যারিয়ারে ব্রেক কষতে শুরু করেন। তারা হয়তো বড় কোনো প্রজেক্টের দায়িত্ব নিতে চান না বা পদোন্নতির জন্য চেষ্টা করেন না। মনে মনে ভাবেন, যাই হোক, কয়েক বছর পর তো আমি লম্বা ছুটিতে যাবই, এখন এত ঝুঁকি নিয়ে কী লাভ? আর এর ফলাফল কি দাঁড়ায়? ফলাফল মারাত্মক। স্যান্ডবার্গ নিজের একটা ব্যক্তিগত গল্প বলেন। তিনি যখন গুগলে কাজ করার সময় গর্ভবতী ছিলেন, তখন প্রেগন্যান্সির কারণে তার খুব শরীর খারাপ থাকত। একদিন তাকে একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ের জন্য অনেক দূরের পথ ড্রাইভ করে যেতে হচ্ছিল। তিনি কোম্পানির পার্কিং লটে ঢোকার সময় দেখলেন একেবারে গেটের কাছে প্রেগনেন্ট নারীদের জন্য স্পেশাল পার্কিং স্পেসগুলো খালি। কিন্তু তিনি ভাবলেন, আমার চেয়েও বেশি অসুস্থ আরও কেউ থাকতে পারে, এবং গাড়িটা নিয়ে একদম পেছনে গিয়ে পার্ক করলেন। পরে হেঁটে আসার সময় তার প্রচণ্ড কষ্ট হয়। সেদিন তিনি উপলব্ধি করেন তিনি নিজেই নিজের সুযোগটা নেননি। এই গল্পটাই হল নট লিভিং বিফোর ইউ লিভের সার কথা। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের সুযোগটা ছেড়ে দেওয়া। এর ফলে যখন একজন নারী সত্যি মাতৃত্বকালীন ছুটিতে যান বা ফিরে আসেন, তখন তার কেরিয়ার অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। তার মানে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাক্সেলারেটরে পা রেখে গাড়ি চালাতে হবে। ঠিক তাই। কারণ স্যান্ডবার্গের যুক্তি হল, আপনি যখন ক্যারিয়ারের শীর্ষে থাকবেন, তখন আপনার হাতে ক্ষমতা এবং রিসোর্স দুটোই বেশি থাকবে। তখন কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য তৈরি করা আপনার জন্য অনেক সহজ হবে। মাঝপথে নিজেকে গুটিয়ে নিলে শীর্ষে পৌঁছানোই কঠিন হয়ে যাবে। এই ভারসাম্য তৈরির কথা যখন এলো, তখন পরের পরামর্শটা খুবই প্রাসঙ্গিক, আর সেটা কর্মক্ষেত্রের বাইরে, কিন্তু এর প্রভাব সরাসরি কর্মক্ষেত্রে পড়ে। বাড়ির দায়িত্ব ভাগ করে নেওয়া। স্যান্ডবার্গ তো প্রায়ই বলেন, একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ডিসিশন হল সে কাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিচ্ছে। এবং এটা কোনো ক্ষুদ্রাঙ্গ নয়। পরিসংখ্যান দেখায় যে পরিবারগুলোতে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, সেখানেও বাড়ির কাজ এবং সন্তান পালনের সিংহভাগ দায়িত্ব নারীরাই পালন করেন। স্যান্ডবার্গ বলছেন, এটা কোনোভাবেই টেকসই নয়। যদি একজন নারীকে কর্মক্ষেত্রে লিন ইন করতে হয়, তাহলে তার সঙ্গীকেও বাড়িতে লিন ইন করতে হবে। এটা শুধু থালা বাসন ধুয়ে দেওয়া বা বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার মতো কাজের ভাগাভাগি নয়, এটা হলো দায়িত্বের ভাগাভাগি, মানসিক চাপের ভাগাভাগি। যখন বাড়িতে একটা সমান অংশীদারিত্ব থাকে, তখনই একজন নারী মানসিক চাপমুক্ত হয়ে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো নিতে পারেন। এটা একটা অদৃশ্য সাপোর্টিং সিস্টেমের মতো কাজ করে। একদম। আর সাপোর্টের কথা যখন উঠলই, তখন শেষ পরামর্শটার কথা বলা যাক, অন্য নারীদের সমর্থন করা। এখানে একটা প্রচলিত ধারণার বিরুদ্ধে কথা বলা হয়েছে, তাই না? যে কর্মক্ষেত্রে নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, এই ধারণাটাকে কুইন বি সিন্ড্রোম বলা হয়, যেখানে একজন নারী শীর্ষ পদে পৌঁছানোর পর অন্য নারীদের ওপরে উঠতে সাহায্য করার বদলে বাধা তৈরি করেন, কারণ তিনি নিজের অবস্থানকে দুর্লভ এবং বিশেষ বলে মনে করেন। স্যান্ডবার্গ এই মানসিকতার তীব্র বিরোধী। তিনি বলছেন, নেতৃত্বের পদে যেহেতু নারীর সংখ্যা এমনিতেই কম, সেখানে যদি তারা একে অপরকে টেনে না তোলে, তাহলে সম্মিলিতভাবে এগোনো অসম্ভব। তাহলে এর সমাধান কি? কিভাবে এই সমর্থনটা কাজ করবে? সমাধান হলো মেন্টরশিপ এবং স্পন্সরশিপ।
যখন একজন অভিজ্ঞ নারী কর্মী একজন নতুন কর্মীকে পথ দেখান, তাকে পরামর্শ দেন, তখন একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। আরও গুরুত্বপূর্ণ হল স্পন্সরশিপ, অর্থাৎ যখন সিদ্ধান্ত নেওয়ার টেবিলে আপনার হয়ে কেউ কথা বলে, আপনার নামটা সুপারিশ করে। যখন নারীরা একে অপরের জন্য এই কাজগুলো করে, তখন পুরো সিস্টেমের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসে। তখন নারীদের কণ্ঠস্বর আর একক থাকে না, সম্মিলিত হয়, আর সম্মিলিত কণ্ঠস্বর সবসময় বেশি শক্তিশালী। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, বইটার চূড়ান্ত বার্তাটা কি দাঁড়াচ্ছে? আমাদের সোর্সের সারসংক্ষেপ অনুযায়ী প্রকৃত লিঙ্গ সমতার জন্য আত্মবিশ্বাস, সাহস, সমর্থন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন এই সব কিছুই একসাথে দরকার। এখানে ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের সমন্বয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে। ঠিক। আর এই দ্বিমুখী সমাধানের আইডিয়াটাই বইটাকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বইটাকে প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে মনে করেন স্যান্ডবার্গ সব দায় নারীদের উপর চাপিয়ে দিয়ে বলছেন, তোমরাই যথেষ্ট চেষ্টা করছো না। কিন্তু এটা একেবারেই অর্ধসত্য। তিনি একদিকে যেমন নারীদেরকে নিজেদের ভেতরের বাধাগুলো ভাঙার কথা বলছেন, তেমনি অন্যদিকে প্রতিষ্ঠান এবং সমাজকেও আহ্বান জানাচ্ছেন এমন একটি পরিবেশ তৈরি করার জন্য যেখানে নারীদের এগিয়ে আসাটা সহজ হয়। যেমন ধরুন, কর্মক্ষেত্রে পক্ষপাতহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা, নারীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম তৈরি করা বা বেতন কাঠামোতে স্বচ্ছতা আনা। অর্থাৎ একদিকে নারীরা নিজেরা লিন ইন করবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য সমান সুযোগের পথ তৈরি করবে। চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরা হলো। তাহলে সংক্ষেপে যদি বলি, আমরা লিন ইনের আসল অর্থ বোঝার চেষ্টা করলাম, যা শুধু উচ্চাকাঙ্ক্ষী হওয়া নয়, বরং সক্রিয়ভাবে নিজের জায়গা তৈরি করা। আমরা নেতৃত্বে নারীদের কম উপস্থিতির পেছনে কনফিডেন্স গ্যাপের মধ্যে শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বললাম এবং দেখলাম কিভাবে 60% আর 100% যোগ্যতার পরিসংখ্যানটা এই গ্যাপকে স্পষ্ট করে তোলে। এরপর স্যান্ডবার্গের কিছু নির্দিষ্ট পরামর্শ, যেমন আলোচনা টেবিলে বসা, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্যারিয়ারে মনোযোগ দেওয়া, বাড়ির দায়িত্ব ভাগ করে নেওয়া এবং অন্য নারীদের সমর্থন করার মতো বিষয়গুলো আলোচনা করলাম। আর সবশেষে বুঝলাম, আসল পরিবর্তন আসবে ব্যক্তি আর প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায়। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবার ভাবার জন্য। বইটা নারীদের এগিয়ে আসার ওপর খুব জোর দিয়েছে, যা নিঃসন্দেহে জরুরি। কিন্তু সমীকরণের অন্য অংশটা, অর্থাৎ প্রতিষ্ঠান এবং আমাদের পুরুষ সহকর্মীরা, তাদের ভূমিকাটা কি? আমার প্রশ্নটা হলো যে প্রাতিষ্ঠানিক বাধাগুলোর কথা আমরা বলছি, সেগুলো ভাঙার জন্য প্রতিষ্ঠান এবং বিশেষ করে পুরুষ সহকর্মীরা সক্রিয়ভাবে আর কি করতে পারে? কিভাবে তারা এমন একটা সংস্কৃতি তৈরি করতে পারে যেখানে একজন নারীর লিন ইন করার সিদ্ধান্তকে অস্বাভাবিক বা আক্রমণাত্মক হিসেবে দেখা হবে না, বরং প্রতিষ্ঠানের জন্যই একটা বড় সম্পদ হিসেবে গণ্য করা হবে? এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো লিঙ্গ সমতার আসল চাবিকাঠি লুকিয়ে আছে।